ভারতের ইতিহাসে এমন কিছু যুদ্ধ আছে যেগুলো সীমান্তে হয়নি, কোনো বিদেশি শত্রুও ছিল না, কিন্তু মৃত্যু ছিল নীরব। আর ভয় ছিল ঘরের ভেতর। এই যুদ্ধের কোনো ফ্রন্ট লাইন ছিল না, কোনো যুদ্ধ ঘোষণা ছিল না, কিন্তু এই যুদ্ধ চলেছে বছরের পর বছর, জঙ্গল, পাহাড়, গ্রাম আর শহরের অলিতে গলিতে। আজ আমরা কথা বলবো এমনই এক যুদ্ধের, যেখানে রাষ্ট্র লড়ছে নিজেরই নাগরিকদের বিরুদ্ধে। আর সেই মুষ্টিমেয় কিছু নাগরিকরা বিশ্বাস করেছে রাষ্ট্রই তাদের শত্রু। একটা নাম যেটা শুনলেই রাষ্ট্র সতর্ক হয়, পুলিশ বন্দুক তোলে, আর সাধারণ মানুষ ঘরের দরজা বন্ধ করে দেয়। নমস্কার, আপনারা দেখছেন B1, আমি সমিত সেনগুপ্ত। নকশাল, এরা কারা? কেন এদের হাতে বন্দুক? কেন পশ্চিমবঙ্গের একটা ছোট্ট গ্রাম থেকে এই আগুন ছড়িয়ে পড়ল গোটা দেশে? আর আজ যখন সরকার বলছে 2026-এর মার্চের মধ্যে ভারত হবে নকশাল মুক্ত, তখন একটাই প্রশ্ন, এই রক্তাক্ত পথের ইতিহাস কি? নকশাল কোনো হঠাৎ তৈরি হওয়া সন্ত্রাসবাদী সংগঠন নয়, ওদের কাছে এটা একটা আদর্শ। নকশালবাদ হলো মার্ক্সবাদ, লেনিনবাদ আর মাওবাদী চিন্তার সশস্ত্র প্রয়োগ। এই আদর্শের মূল বিশ্বাস হলো ভারতীয় রাষ্ট্র বুর্জোয়া, এখানে ধনী শোষণ করে গরিবকে। সংসদ ওদের মতে নাটক, আর নির্বাচন হতো ক্ষমতাবানদের খেলা। আইন আর আদালত ওদের মতে পুঁজিবাদীদের ঢাল। তাই সিদ্ধান্ত একটাই, সংসদ নয়, বন্দুকই ক্ষমতার উৎস। এই চিন্তার শিকড় চীনের নেতা মাও সেতুংয়ে। মাও বলেছিলেন, গ্রাম দখল করো, শহর ঘিরে ফেলো। এই কৌশলই প্রোটেক্টেড পিপলস ওয়ার। ভারতে এই আদর্শ বহন করে সিপিআই মাওয়িস্ট। রাষ্ট্রের খাতায় নাম লেফট উইং এক্সট্রিমিজম। এদের লক্ষ্য কি? এদের লক্ষ্য ভারতের প্রায় 40% ভূখণ্ডে আদিবাসী নিয়ন্ত্রিত সমান্তরাল শাসন। সময়টা 1967, স্বাধীনতার মাত্র 20 বছর পর। কাগজে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু গ্রামে কৃষক তখনও পরাধীন। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ছোট্ট গ্রাম নকশালবাড়ি। 25শে মার্চ 1967-তে এক ভাগ চাষি আদালতের নির্দেশ মতোই নিজের জমিতে চাষ করতে গেলে জমিদারের লাঠিয়ালরা তাকে বেধড়ক মারধর করে, এমনকি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় তার শস্য। এটাই স্ফুলিঙ্গের কাজ করে। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় আন্দোলন। বলা হয় এটা একটা শ্রেণীর বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে মুভমেন্ট। এই আন্দোলনের মধ্য দিয়ে 3টে নাম ইতিহাসের পাতায় চলে আসে: চারু মজুমদার, কানু সান্যাল আর জঙ্গল সাঁওতাল। তারা গ্রামবাসীদের বলে, আর আবেদন নিবেদন নয়, এবার সরাসরি অস্ত্র উঠিয়ে নিতে হবে জোতদার জমিদারদের বিরুদ্ধে। চারু মজুমদারের হিস্টোরিক ডকুমেন্টসে লেখা হয় আন্দোলনের রূপরেখা: পলিটিক্যাল পাওয়ার গ্রোজ আউট অফ দ্য ব্যারেল অফ আ গান। এই এক বাক্যই ভারতের সবচেয়ে রক্তাক্ত অভ্যন্তরীণ যুদ্ধের বীজ বপন করে। 1967 থেকে 1971 পশ্চিমবঙ্গ কার্যত গৃহযুদ্ধের পথে পরিচালিত হয়। নকশালবাড়ির আন্দোলন ছুঁয়ে ফেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি কলেজের ছাত্রদেরও। দেওয়ালে দেওয়ালে স্লোগান লেখা হয়, চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। গ্রামে গ্রামে শুরু হয় জমিদার হত্যা, খুন করা হয় পুলিশকে, বিচার হয় বেআইনি গণ আদালতে। 1970-এ কলকাতার বুকে খুন হন শিক্ষক থেকে পুলিশ। পশ্চিমবঙ্গে তখন যুক্তফ্রন্ট সরকার, মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়। 1969 থেকে 70 সালে যুক্তফ্রন্ট সরকারের আভ্যন্তরীণ কোন্দল, ক্ষমতার দ্বন্দ্ব এবং নীতিগত মতবিরোধের কারণে ভেঙে পড়ে সরকার। মুখ্যমন্ত্রী অজয় মুখোপাধ্যায়ও কার্যত সংখ্যাগরিষ্ঠতা হারান। 1967 সালের নকশালবাড়ি থেকে শুরু হয়ে 1969-70 নাগাদ সশস্ত্র আন্দোলন কলকাতা ও গ্রামাঞ্চলে হিংসাত্মক রূপ নেয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ প্রশাসনের উপর রাজনৈতিক চাপ, ধর্মঘট, অবরোধের জেরে সরকার কার্যত কাজ করতে অক্ষম হয়ে পড়ে। তৎকালীন ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কেন্দ্রের কংগ্রেস সরকার দাবি করে, পশ্চিমবঙ্গে সংবিধান অনুযায়ী সরকার চালানো সম্ভব নয়। তাই আর্টিকেল 356 প্রয়োগ করে 1970 সালের মার্চ মাসে রাষ্ট্রপতি শাসন জারি হয় পশ্চিমবঙ্গে, যা চলে 1971-এর এপ্রিল পর্যন্ত। রাজনৈতিক অস্থিরতা, নকশাল হিংসা, প্রশাসনিক ভাঙন, রাষ্ট্রপতি জারির পেছনে এই কারণগুলোকেই তুলে ধরা হয়। এরপর 1972 বাংলায় ফের কংগ্রেস আসে ক্ষমতায়।
মুখ্যমন্ত্রী হন সিদ্ধার্থ শঙ্কর রায়। আর ক্ষমতায় এসেই নকশাল দমন কৌশল তৈরি করা হয়। কৌশল প্রতি আক্রমণের। পুলিশকে গ্রেফতার ও এনকাউন্টারের পূর্ণ ক্ষমতা দেওয়া হয়। 1972 থেকে 75 হাজারো নকশালবাদী গ্রেফতার হয় কিংবা পুলিশের গুলিতে মারা যায়। পুলিশি হেফাজতে থাকার সময়ই নকশাল আন্দোলনের প্রধান নেতা চারু মজুমদারের মৃত্যু হয় 1972 সালে। এর সঙ্গে 25শে জুন 1975 থেকে দেশে জরুরি অবস্থা যুক্ত হলে নকশাল আন্দোলনের শিরদাঁড়া কার্যত ভেঙে যায়। কিন্তু একই সঙ্গে সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনেরও অভিযোগ ওঠে। নকশালরা শহর ছাড়ে, যায় জঙ্গলে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি হয় আতঙ্কের রেড করিডোর। এখানে নকশালরা সিপিআই মাওয়িস্টের রূপে নতুন করে শুরু করে হিংসাত্মক আন্দোলন। জঙ্গলে ঘেরা আদিবাসী এলাকায় জঙ্গলের ওপর অধিকারহীনতা, খনি কোম্পানিগুলোর দখলদারি, স্কুল, কলেজ, হাসপাতালের মতো ন্যূনতম পরিকাঠামো না থাকার কারণ দেখিয়ে মাওবাদীরা পিছিয়ে পড়া আদিবাসীদের প্রতিশ্রুতি দেয় যে আমরা তোমাদের রক্ষা করব। কিন্তু কিছুদিনের মধ্যেই শুরু হয় চাঁদার জুলুম। শিশুদের নিয়ে সন্ত্রাসী ব্রিগেড তৈরি করে মাওবাদীরা। আইডি বিস্ফোরণ করা হয়, শুরু হয় গণহত্যা। এবার নকশালপন্থী মানসিকতা মাওবাদীদের হাত ধরে ঘাঁটি গাড়ে পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এলাকায়। বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে রাজ্যের বামফ্রন্ট সরকার যখন খোল নলচে বদলে উদার অর্থনীতির হাত ধরে শিল্পোন্নয়নের দিকে অগ্রসর হওয়ার আপ্রাণ চেষ্টা করছে, ঠিক সেই সময় 2রা নভেম্বর 2008 পশ্চিম মেদিনীপুরের শালবনীতে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে ল্যান্ডমাইন বিস্ফোরণ করে সরাসরি রাজ্যের প্রশাসনিক প্রধানকে আঘাত করার চেষ্টা করে মাওবাদীরা। শালবনীতে জিন্দালদের ইস্পাত কারখানার শিলান্যাস করে কলকাতার পথে ফিরছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার কনভয়ের পিছনেই ছিল তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের কনভয়। সেই ঘটনায় 6 জন পুলিশকর্মী আহত হন। অল্পের জন্য প্রাণে রক্ষা পান মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী দুজনেই। West Bengal Chief Minister Buddhadev Bhattacharya and Union Minister Ramvilas Paswan have escaped a blast, but a few policemen escorting the Union Minister's convoy have been injured. The attack took place in West Bengal. এরপর পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করতেই গ্রামবাসীদের ঢাল বানিয়ে শুরু হয় লালগড় বিদ্রোহ। পিপলস কমিটি এগেইনস্ট পুলিশ অ্যাট্রোসিটিস বা পুলিশি সন্ত্রাস বিরোধী জনগণের কমিটি গঠন করে চলে নকশাল মানসিকতার প্রচার ও প্রসার। আর মাস্টারমাইন্ড ছিল কিষেনজি। তার নেতৃত্বেই 15ই ফেব্রুয়ারি 2010-এ শিলদা ক্যাম্পে হামলা চালানো হয়। আর এই অতর্কিত হামলায় 24 জন প্যারামিলিটারি ফোর্সের জওয়ান নিহত হন। কিষেনজি ছিল পশ্চিমবঙ্গে মাওবাদীদের মূল মস্তিষ্ক। কৌশল ছিল জঙ্গলকে দুর্গ বানাতে হলে সাধারণ মানুষকে ঢাল বানাতে হবে। আর এই কৌশল অনুযায়ী পশ্চিম মেদিনীপুরের ছোট্ট গ্রাম লালগড় কার্যত পরিণত হয় ছায়া রাষ্ট্রে। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গণ আন্দোলনের নামে শুরু হয় চাঁদার জুলুম, শিশুদের মাওবাদী সৈনিক হিসেবে প্রশিক্ষণ দেওয়া, থানায় ঢুকে অতর্কিতে হামলা চালিয়ে পুলিশকে হত্যা করা, গ্রামের পঞ্চায়েত সদস্য থেকে পঞ্চায়েত প্রধান, শাসক দলের নেতাদের হত্যা চলে নির্বিচারে। In breaking news just coming in, we can now confirm that 5 people have been killed in a Naxal attack on a BJP legislators' convoy in Chhattisgarh. This is in the Nakulnar area of Dantewada district in Chhattisgarh, where that attack apparently took place. Cowardly and dastardly Maoist attack in which IDs were used. We've lost 10 Jawans, 10 policemen killed in Bastar in Chhattisgarh. Local DRG personnel martyred. এমনকি শিক্ষককেও হত্যা করতে দুবার ভাবেনি মাও সন্ত্রাসবাদীরা। 2008 সালের পর থেকে ভারতের নকশাল দমন নীতিতে একটা মৌলিক রূপান্তর ঘটে। আগে প্রতিক্রিয়ামূলক পুলিশি অভিযানের বদলে রাষ্ট্র গ্রহণ করে নিরাপত্তা, উন্নয়ন ও পুনর্বাসন, এই ত্রিমুখী কৌশল। উদ্দেশ্য ছিল একদিকে সশস্ত্র মাওবাদী কাঠামো ভেঙে দেওয়া, অন্যদিকে দীর্ঘদিন রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে থাকা এলাকায় প্রশাসনিক উপস্থিতি, পরিকাঠামো ও বিকল্প জীবিকার সুযোগ তৈরি করা। এই কৌশলের বাস্তব প্রয়োগ দেখা যায় একের পর এক লক্ষ্যভিত্তিক অভিযানে। আর এই পর্যায়ের সূচনা কার্যত 2008-9 সালে লালগড় অভিযান দিয়ে শুরু হয়। 2009 সালের 18ই জুন থেকে 29শে জুন পর্যন্ত কোবরা কমান্ডো, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানে পশ্চিমবঙ্গের লালগড় থেকে শালবনী এই অঞ্চলের 18টা থানা এলাকা ক্লিয়ার করা হয়। এলাকায় পুলিশ পৌঁছয়।
এই অভিযান দেখিয়ে দেয় দীর্ঘদিন নো গো জোন হিসেবে পরিচিত এলাকায়ও রাষ্ট্র সংগঠিতভাবে ফিরে আসতে পারে। লালগড়ের পর থেকেই উন্নয়ন প্রকল্প, রাস্তা, পুলিশ ক্যাম্প ও প্রশাসনিক দপ্তর স্থাপনের কাজ শুরু হয়। এরপর ধাপে ধাপে আসে 2009-এর বহুল আলোচিত অপারেশন গ্রিন হান্ট। 11ই নভেম্বর থেকে ছত্তিশগড়, ওড়িশা, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রের মাওবাদী প্রভাবিত অঞ্চলে প্রায় 50,000 জওয়ান মোতায়েন করা হয়। গ্রিন হান্ট কোনো একদিনের আক্রমণ ছিল না, এটা ছিল বছরের পর বছর চলা একটা বিস্তৃত নিরাপত্তার অভিযান, যার সঙ্গে যুক্ত ছিল রাস্তা নির্মাণ, ফরওয়ার্ড অপারেটিং বেস তৈরি করা, গোয়েন্দা জাল বিস্তার করা এবং আত্মসমর্পণ নীতির সম্প্রসারণ করা। তবে এই লড়াই যে কতটা রক্তক্ষয়ী তা স্পষ্ট হয় 2010 সালের 4 মে দান্তেওয়াড়া হামলায়। মাওবাদীদের আইডি ও ঘেরাও কৌশলে 76 জন সিআরপিএফ জওয়ান নিহত হন। এই ঘটনা রাষ্ট্রকে একদিকে যেমন আরও কঠোর নিরাপত্তা কৌশলের দিকে ঠেলে দেয়, তেমনি বাহিনীর প্রশিক্ষণ, মাইন্ড প্রোটেকশন ও গোয়েন্দা সমন্বয়ের ওপর জোর বাড়ায়। এর মধ্যেই 2011-র মে মাসে 34 বছরের বাম শাসনের অবসান হয় বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয় সরকার। আর সে বছরই 23শে নভেম্বর ঝাড়গ্রামের বুড়িশোলের জঙ্গলে পুলিশের এনকাউন্টারে কিষেনজির মৃত্যু হয়। একে একে মাওবাদীদের প্রথম সারির নেতারা আত্মসমর্পণ করতে শুরু করে। পশ্চিমবঙ্গে মাওবাদীদের পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। 2011-র বিধানসভা ভোটের আগে অশান্ত জঙ্গলমহল যেমন নির্বাচনের অন্যতম প্রধান ইস্যু ছিল, ঠিক 5 বছর পরে 2016 সালে নির্বাচনের সময় শান্ত জঙ্গলমহল ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের মূল হাতিয়ার। এই দীর্ঘ সময়ে রেড করিডোর জোরে কৌশলে আরও প্রযুক্তিগত পরিবর্তন দেখা যায়। 2022 সালে অপারেশন অক্টোপাস চালানো হয় ঝাড়খণ্ডের বুড়া পাহাড়ে, যেখানে মূল লক্ষ্য ছিল মাওবাদীদের বসানো ল্যান্ডমাইন ও আইডি ক্লিয়ারেন্স। এই অভিযান দেখায় যে সরাসরি সংঘর্ষের পাশাপাশি লজিস্টিক ও বিস্ফোরক নেটওয়ার্ক ধ্বংস করাও সমান গুরুত্বপূর্ণ। এর ধারাবাহিকতায় 2022-23-এ অপারেশন ডাবল বুল ছত্তিশগড়ে পরিচালিত হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ বাজেয়াপ্ত করা হয়, যা মাওবাদীদের অপারেশনাল সক্ষমতায় বড় ধাক্কা দেয়। 2025 সালে এসে অভিযানগুলো আরও স্বল্প সময়ের কিন্তু হাই ইম্প্যাক্ট যুক্ত হয়ে ওঠে। অপারেশন কাগারে মাত্র 50 ঘন্টার মধ্যে 27 জন মাওবাদী নিহত হয় এবং শীর্ষ নেতা বাসব রাজুর মৃত্যু সংগঠনের নেতৃত্বে বড় ধাক্কা আনে। একই বছর অপারেশন ব্ল্যাক ফরেস্ট চালানো হয়, সেখানে 21 দিনে 31 জন মাওবাদী নিহত হয় এবং 800-রও বেশি আইডি বাজেয়াপ্ত হয়। এই অভিযানগুলো প্রমাণ করে যে রাষ্ট্র এখন আর শুধু এলাকাভিত্তিক নিয়ন্ত্রণ নয়, বরং নেতৃত্ব, অর্থায়ন ও বিস্ফোরক নেটওয়ার্ক সবকিছুকে একসঙ্গে লক্ষ্য করছে। সব মিলিয়ে 2008 থেকে 2026 এই সময়কাল দেখায় নকশাল দমন নীতির বিবর্তন, বন্দুকের লড়াইয়ের পাশাপাশি উন্নয়ন ও পুনর্বাসনকে যুক্ত করে রাষ্ট্র ধীরে ধীরে নকশাল প্রভাবিত জেলার সংখ্যা কমিয়েছে। ত্রিমুখী এই কৌশলকেই আজকের লক্ষ্যের ভিত্তি হিসেবে ধরে নেওয়া হচ্ছে। নকশাল মুক্ত ভারতের দিকে অগ্রসর হচ্ছে সরকার। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, কেন্দ্র সরকার যখন নকশাল মুক্ত ভারতের সিদ্ধান্ত নেয়, তখন অসমের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ জ্ঞানেন্দ্র প্রতাপ সিংকে সিআরপিএফের ডিজি করে নিয়ে আসা হয়, আর তার নেতৃত্বেই চলছে অল আউট অপারেশন। এই জ্ঞানেন্দ্র প্রতাপ সিং হলেন সেই দুদে আইপিএস অফিসার যাকে এনআরসি আন্দোলন চলার সময় অশান্ত অসমকে নিয়ন্ত্রণে আনার জন্য স্পেশাল ডিজি করে পাঠানো হয়েছিল এবং গৌহাটি পৌঁছানোর কিছুদিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল। জিপি সিং 1991 ব্যাচের অসম মেঘালয় ক্যাডেটের আইপিএস অফিসার, যিনি এনআইএর আইজি থাকাকালীন পুলওয়ামা, উরি এবং পাঠানকোট সন্ত্রাসবাদী আক্রমণের মতো তদন্তকে নেতৃত্ব দিয়েছে। কাশ্মীরে হাই প্রোফাইল সিভিলিয়ান সেজে থাকা সন্ত্রাসবাদী নেতা ইয়াসিন মালিকের বিরুদ্ধে টেরর ফান্ডিংয়ের নির্দিষ্ট আদালতে পেশ করে সাজা পাইয়েছেন। ইয়াসিন মালিক সেই প্রভাবশালী বিচ্ছিন্নতাবাদী নেতা যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে এক টেবিলে কাশ্মীর নিয়ে আলোচনায় বসেছিলেন। অতএব ভারত সরকার এমন একজন অফিসারের ওপর নকশাল মুক্ত ভারতের পলিসি বাস্তবায়নের দায়িত্ব ন্যস্ত করেছেন, যিনি নিজে সন্ত্রাস বিরোধী অভিযানে সিদ্ধহস্ত। নকশাল মানসিকতা জন্মেছিল বঞ্চনার বিরুদ্ধে, কিন্তু সে পথ বেছে নিয়েছিল হিংসার, আর সেই পথই শেষ পর্যন্ত তাদেরকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে গেছে।
রাষ্ট্র বিজয়ের দাবি করছে, কিন্তু নকশাল মুক্ত ভারত শুধু নিরাপত্তা সাফল্যের গল্প নয়, এটা রাষ্ট্রের দায়িত্বের পরীক্ষাও। এই রিপোর্ট কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এরকম গবেষণামূলক রিপোর্ট দেখতে হলে বি1 চ্যানেলটাকে ফলো করবেন।